বড় গ্রুপ ছিল ইনফ্যাক্ট, এবং কোর ম্যানুফ্যাকচারিং যেটা এরকম ম্যানুফ্যাকচারিং বেশ কয়েকটা ইউনিট ছিল। এনারা অনেকেই কিন্তু অনেক বড় বড় ইন্ডাস্ট্রি, তারা 8টা-10টা দেশে অলরেডি তাদের ফ্যাক্টরি আছে। বাংলাদেশকে অনেক সময় ধরে কনসিডার করছেন এবং তারা এখন চিন্তা করছেন ওনারা বাংলাদেশে আসবেন। তো আমরা এটাকে খুব পজিটিভলি দেখছি। বেশ কিছু ডেভেলপমেন্ট প্ল্যান এবং অ্যাকশন নেওয়া হয়েছে যে কিভাবে ওনাদের সাথে আমরা এই অ্যাক্টিভিটিটাকে কন্টিনিউ করতে পারি। তারপরে একটা চাইনিজ ইনভেস্টমেন্ট গ্রুপ ছিল, ওখানেও এরকম খুবই একটা মিক্সড সেটআপ। কনস্ট্রাকচার্স, অনেক বড় বড় কনস্ট্রাকশন কোম্পানি যারা অলরেডি বাংলাদেশে আছেন, আরো ব্যবসা করার কথা চিন্তা করছেন। এছাড়াও আমাদের ইনফ্যাক্ট চায়নার এই মিটিংটাতে আমরা বেশ কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টর পেয়েছি। সবই আসার 4-5 বছরে ওনারা অনেক এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন। ওনারা বলেছে যে দেখেন, আপনারা এই হাই লেভেলে যখন আমাদেরকে বলেন যে দেশের এই প্ল্যান আপনারা করছেন, দেশের এই সুবিধা আছে, ওনারা যে খুব পজিটিভলি নেন, বা গ্রাউন্ড লেভেলে গিয়ে যখন ওনারা আমাদের সাথে ইন্টারাক্ট করেন তখন আর ওনারা সেম লেভেল অফ সাপোর্টটা পান না। তো ওনাদের অনেক এরকম সিচুয়েশন আছে। আমাদেরকে একজন উদ্যোক্তা আজকে বলেছেন, উইচ ইজ ভেরি আনফরচুনেট, উনি বলেছেন যে উনি অলরেডি বাংলাদেশে অপারেট করেন, উনি বাংলাদেশে আরো বড় বেশ কয়েকটা ফ্যাক্টরি দিতে যাচ্ছিলেন। তো ওনাকে আমরা একটা লাইসেন্স দিতে গত 3.5 বছর ধরে ঘুরিয়েছি। জাস্ট একটা লাইসেন্সের জন্য উনি 3.5 বছর ধরে একটা ফ্যাক্টরি সেট আপ করতে পারছেন না। And very unfortunate. And basically ওই 3.5 বছরে আমাদের দেশ, we have lost $200 million of business. So একটা কোম্পানি থেকে এরকম আমি শিওর যে আরো অনেক অনেক গল্প আছে আমাদের অনেক ব্যবসায়ী, যে তাদেরকে আমরা ওই সুযোগটা দিতে পারিনি। আনফরচুনেটলি এই দায়িত্বটা আসলে সরকারের উপর এসে পড়ে। উনি বলছেন যে ওনার অলরেডি ফ্যাক্টরি আছে, ওনার ওয়ার্কার আছে, উনি ওয়ার্কারদের খুব ভালোবাসেন, কাজ করার আছে। আমরা যে রিফর্মের কথা বলি, ইনভেস্টমেন্ট ক্লাইমেট রিফর্মের লিস্টটা অনেক বড়, এবং আমরা হয়তো 1 বছরই সব সমস্যার সমাধান করতে পারবো না, কিন্তু লিস্টটা অনেক বড় এবং প্রত্যেকটা লিস্ট ধরে ধরে আমাদের এগিয়ে যেতে হবে। তো চাইনিজ ইনভেস্টরদের পরে স্যারের সাথে দেখা করেছিলেন ন্যাশনাল ডেভেলপমেন্ট ব্যাংক, এনডিবি। এটা ব্রিক্স নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, এনডিবি। এটা আপনাদের ব্রিক্স যে কান্ট্রিগুলো তাদের একটা জয়েন্ট এফোর্টে করা ব্যাংক। ঠিক যেরকম এডিবি, এআইবি আছে, এরকম নিউ ডেভেলপমেন্ট ব্যাংক হচ্ছে ব্রিক্স এর একটা অ্যাসোসিয়েটেড ব্যাংক। তো ওনারা এখন পর্যন্ত বাংলাদেশে প্রায় $300 মিলিয়ন মতো ইনভেস্ট করেছেন। খুব রিসেন্টলি ওনারা ওয়াসার সাথে একটা প্রজেক্ট অ্যাপ্রুভ করেছেন, এবং ওনাদের প্ল্যান হচ্ছে যে এই বছর ওনারা $1 বিলিয়ন ফান্ডিং সাপোর্ট দিবেন বাংলাদেশে। তো ওখানকার ভাইস প্রেসিডেন্ট এসেছিলেন, এবং উনি যেটা বলেছেন যে ওনাদের বাংলাদেশ সম্বন্ধে ওনাদের আউটলুক ইজ ভেরি পজিটিভ, এবং ওনারা চেষ্টা করবেন যে শুধুমাত্র গভর্নমেন্টকে ফান্ডিং করে না, বাট প্রাইভেট সেক্টর সাইডে ওনারা আরো কত বেশি করে ফান্ডিং করতে পারেন, ওই ব্যালেন্সটা ওনারা আনার চেষ্টা করছেন। শুধু সফরেন ফান্ডিং এর বাইরেও নন সফরেন জায়গায় ফান্ডিং করার চেষ্টা করছেন। আমরাও সেটাকে পুশ করার চেষ্টা করেছি যে আমাদের আসলে সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচারের যে জায়গাটা, সেই সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার বলতে আমি বুঝাচ্ছি হসপিটাল, হাউজিং, আবাসন, এই জায়গাগুলোতে আসলে আমাদের ফান্ডিং এর যে লিকুইডিটি সাপোর্টটা যেটা দরকার প্রাইভেট সেক্টরে, সেই সাপোর্টটা এই মুহূর্তে নেই। তো ওই জায়গাটায় আমরা ওনাদের সাথে কাজ করার চেষ্টা করবো। এবার আমি ইন্টারকন্টিনেন্টে ফেরত আসি। ইন্টারকন্টিনেন্টাল আমার হচ্ছে থার্ড লোকেশন, যেখানে আজকে কয়েকটা ইভেন্ট হয়েছে। 2টো ইভেন্ট হয়েছে আজকে ইন্টারকন্টিনেন্টালে। প্রথম ইভেন্টটা ছিল নাসার সাথে আমরা আজকে আর্টেমিস অ্যাকর্ড সাইন করেছি। আপনারা যারা, আমি যদি একটু পিছন থেকে আসি, আর্টেমিস শব্দটার ব্যাকগ্রাউন্ড থেকে বলি, আর্টেমিস জেনারেশন হচ্ছে যে জেনারেশন, আমাদের ভবিষ্যতের একটা জেনারেশন যারা আসলে স্পেস এক্সপ্লোরার হবে, যারা শুধু পৃথিবীতেই থাকবে না, তারা বিভিন্ন গ্রহে হয়তো বসবাস করবে বা স্পেসে বসবাস করবে। তো এই ফিউচার আউটলুকটার উপর বেস করে আমরা একটা আর্টেমিস অ্যাকর্ড বলে একটা কম্বাইন্ড এফোর্ট চালু করা শুরু হয়েছিল, যেখানে অনেকগুলো দেশ অলরেডি সিগনেটারি, যারা অ্যাডভান্স মার্কেট। আমরা হচ্ছে 54তম দেশ হিসেবে আজকে জয়েন করলাম, বা 53টা দেশ একসাথে নাসার সাথে স্পেস এক্সপ্লোরেশন নিয়ে কাজ করছে। তো আমি এই যে অ্যাকর্ডটাতে আমরা সাইন করলাম, এই সাইন করে যে জয়েন করলাম, এখান থেকে আমাদের কি লাভ হলো, এই প্রশ্নটা যদি করেন, তাহলে এখানকার লাভটা দেখতে আমাদের সম্ভবত 20, 25, 30 বছর সামনে যেতে হবে। তো আমাদের তো স্বপ্নটাকে প্রথম থেকে শুরু করতে হবে। আমাদের যে ইউথ নিয়ে আমরা সবসময় কথা বলি, যে আমাদের ইউথ ইমাজিন করতে জানে, না আওয়ার ইউথ ইজ গ্লোবাল। আগের ইউথ, আমাদের জেনারেশন কিন্তু আমরা গ্লোবাল ছিলাম না, কিন্তু এখনকার ইউথ ইজ গ্লোবাল, তাদের এক্সপেকটেশনও গ্লোবাল। তো আমরা যখন ছোটবেলায় বলতাম, আপনি প্রাইমারি স্কুলে গিয়ে লোকজনকে, বাচ্চাদেরকে জিজ্ঞেস করবেন যে আপনারা বড় হয়ে কি হবেন, তো তখন দেখা যায় 50% লোকজন বলে যে তারা অ্যাস্ট্রোনট হতে চায়। তো বাংলাদেশি অ্যাস্ট্রোনট আমরা কবে দেখবো? দ্যাট ইজ রিয়েলি দ্য কোয়েশ্চেন। তো এই বাংলাদেশি একজন, আমাদের যদি এন্ড গোলটা হয় যে আমরা স্পেসে বাংলাদেশি অ্যাস্ট্রোনট পাঠাবো, সেটা পাঠানোর জন্য আমাদেরকে আসলে এই ধরনের একটা স্টেপ নিতে হবে। দিস ইজ স্টেপ 1 অফ প্রবাবলি 1000। বাট এই প্রথম স্টেপটা দিয়ে আমরা যেটা করলাম, আমরা এগ্রি করলাম যে আমরা নাসার সাথে এবং বাকি 53টা দেশের সাথে একসাথে স্পেস এক্সপ্লোরেশনে কোলাবোরেট করবো, আমরা একসাথে কাজ করবো।
সো এখন আমাদের যে স্পেস এজেন্সি আছে তারা নাসার সাথে একসাথে কাজ করবে। নাসা অলরেডি বেশ কিছু বাংলাদেশি বিজ্ঞানী কাজ করেন, বাট আমরা এই কোলাবোরেটিভ এফোর্টের মাধ্যমে হোপফুলি আজ থেকে 10, 15, 20 বছর পরে বাংলাদেশ স্পেসে একটা পজিশন নিতে পারবে। আমাদের স্পেস সায়েন্সের ব্যাপারে আমাদের একটা ডেভেলপমেন্ট হবে। এটা will also generate employment. It will also generate a completely new avenue for our young generation to explore. আর এছাড়া আজকে শেষে এইমাত্র একটা প্রোগ্রাম শেষ হলো। ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএফসি তারা সিপিএসডি বলে একটা রিপোর্ট পাবলিশ করেছে আজকে। সেই রিপোর্টটা নিয়ে আমাদের একটা রিভিউ ছিল এবং সেই রিপোর্টটা ওনারা আমাদেরকে ডিসক্রাইব করেছেন। এখানে 4টা সেক্টর নিয়ে ওনারা খুব ডিপ ডাইভ করেছেন। এই 4টা সেক্টর হচ্ছে হাউজিং, ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, পেইন্টস, আর একটা হচ্ছে টেক্সটাইল এন্ড গার্মেন্টস। তো এই 4টা সেক্টরের ব্যাপারে ওনারা কেন এই 4টা সেক্টর সিলেক্ট করলেন? ওনারা 4টা সেক্টর সিলেক্ট করেছেন যে এই 4টা সেক্টরের পোটেনশিয়াল আছে, কিন্তু এই 4টা সেক্টরের পোটেনশিয়ালকে ফুললি রিয়েলাইজ করতে হলে সরকারকে ইন্টারভিন করতে হবে, তা না হলে আসলে ফুললি রিয়েলাইজেশন হবে না। তো ওই জন্যই ওনারা রিপোর্টটা চালু করেছেন, যেখানে ওনারা প্রাইভেট সেক্টরের সাথে কথা বলেছেন, অনেক মানুষের সাথে কথা বলে একটা ফাইনাল রিপোর্ট দিয়েছেন যে সরকারের কি কি করা উচিত। তো আমরা সেই রেকমেন্ডেশন গুলো নিয়ে এবং প্রাইভেট সেক্টরকে নিয়ে আজকে বসেছিলাম যে আমরা সামনে আসলে আগামী 6, 12, 18 মাসে কিভাবে এই এক্সারসাইজ গুলা করে আমরা এই সেক্টর গুলাকে বুস্ট করতে পারি। এবং একটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার, এটা আমার কাছে আজকে মনে হলো যে খুবই আই ফেল্ট ভেরি গুড অ্যাবাউট ইট, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের এই রিপোর্টটাতে আপনার রিপোর্টটার কপিগুলো পাবেন, এটা পাবলিক ডোমেইনে দিয়ে দেওয়া হবে। এই রিপোর্টটাতে যখন কোন একটা সম্ভাবনার কথা বলা হয়েছে, তখন বলা হয়েছে যে যদি এই ডিসিশন গুলা নেওয়া হয় বা এই ইন্টারভেনশন গুলা করা হয়, তাহলে এই ইন্ডাস্ট্রিতে এত হাজার নতুন এমপ্লয়মেন্ট জেনারেশন হতে পারে। সো it goes back to job creation. Everything in Bangladesh goes back to job creation. So আমাদের সরকারের যাবতীয় যেই অ্যাক্টিভিটি সামনে থাকবে, যেসব স্ট্র্যাটেজি আমরা সরকার হিসাবে নিব, নিডস টু গো ব্যাক টু জব ক্রিয়েশন। ওয়ার্ল্ড ব্যাংক আমাদেরকে এখন যে রিপোর্ট গুলো দিচ্ছে, এবং আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের যে কান্ট্রি ডিরেক্টর এখানে প্যানেলে কথা বলার সময় বলছিলেন যে ওনারাও আসলে ওনাদের যে মানে ইয়ার্ডস্টিক, যেটা ওনাদের বেঞ্চমার্ক, ওটাকে ওনারা আসলে ওই ইনভেস্টমেন্ট ডলার ভ্যালু থেকে সরিয়ে জব ক্রিয়েশনের দিকে নিয়ে আসার চেষ্টা করছেন। তো আমরা যদি সবাই একসাথে কাজ করি তাহলে এই ডিসিশনগুলো নেওয়া ইজি হবে। আমরা ওদেরকে আহ্বান করেছি যে আমাদের সরকার বলেছি যে আপনারা বাইরে থেকে সরকারকে কনসাল্ট করবেন, সরকারকে কোয়েশ্চেন করবেন, আরো বেশি করা উচিত, সরকার আরো বেশি করা উচিত, এই পুষটা আপনারা করবেন। এবং আপনারা অবভিয়াসলি সাথে সাথে আমাদেরকে যদি নেসেসিটি থাকে আমাদেরকে ফান্ডিং সাপোর্টটা দেবেন, সেটাই আমরা আমাদের কাছ থেকে চেয়েছি। তো এইটাই হচ্ছে আজকের মোটামুটি যে ইনভেস্টর গ্রুপটার কিছু লোকজন অবশ্য আজকে এই ওখানে ওই জাপানিজ ইকোনমিক জোনে গিয়েছিলেন। সরি, আমার এই পয়েন্টটা হয়তো মেনশন করা উচিত ছিল। জাপানিজ ইকোনমিক জোনে আজকে এটা খুবই মিক্সড ক্রাউড গিয়েছে, কোরিয়ান ইনভেস্টার, সো চাইনিজ ইনভেস্টার সাথে প্রধান উপদেষ্টা ওনারা বাসভবনে বলবেন ওনাদের পয়েন্ট অফ ভিউতে জানার জন্য যে আমাদের ইউএস ইনভেস্টমেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা কিভাবে আরো বেশি ওনাদের সাপোর্ট বা ইনভেস্টমেন্ট পেতে পারি। তো এটাই হচ্ছে আজকের প্রোগ্রাম। কালকের দিন যে অনেক মিটিং আমরা করতে পারবো না আমাদের সংবাদ সম্মেলনে, কারণ সারা দিন ব্যাপী প্রোগ্রাম এবং হয়তো 20-30-40টা মিটিং ইভেন্ট একই সাথে চলতে থাকবে। বাট আবারও আগামী কাল হয়তো বিকালবেলা কথা হবে। যদি কারো কোনো প্রশ্ন, আপনারা তো এই 4 দিনব্যাপী ইনভেস্টমেন্ট সামিট করছেন, ইটস এ গুড ফর বাংলাদেশ। আমরা লাস্ট ইয়ারে আছি। আপনার আজকে যে কান্ট্রি ডায়াগনোসিস রিপোর্ট দিল, ফাইন্যান্স অ্যাক্সেস টু ফাইন্যান্স প্রবলেম এবং 13% করাপশন, বাংলাদেশের করাপশন প্রবলেম, এরকম একটা সিনারিওতে এইরকম সিচুয়েশন হোয়াট ইউ উইল অ্যান্সার টু দেম? থ্যাংক ইউ। ধন্যবাদ। এটা একটু সবার ক্লারিফাই করা দরকার যে ইজ অফ ডুইং বিজনেস ইন্ডেক্স কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক অনেক আগে সানসেট করে দিয়েছে। যে লাস্ট ইজ অফ ডুইং বিজনেস ইন্ডেক্সটা করা হয়েছিল প্রায় বেশ কয়েক বছর আগে, আই থিঙ্ক 2021 সালে লাস্টটা করা হয়েছিল। সেটাতে বাংলাদেশ 168 বা এরকম অনেক নাম্বারে ছিল। এটা কিন্তু পরে আর রিফ্রেশ হয়নি। সো আমাদের জন্য পার্মানেন্টলি আমরা 168তম হয়ে গেলাম আর কি। মানে এখান থেকে আপনারা যদি ইজ অফ ডুইং বিজনেস ওই র্যাঙ্কিংটা বারবার ফেরত নিয়ে আসেন, এটা আসলে 4-5 বছর পুরানো র্যাঙ্কিং, এবং এই র্যাঙ্কিংটা আমাদের ফলো করা উচিত না। আমি এটা বলছি না যে আমাদের ইজ অফ ডুইং বিজনেস সিচুয়েশনটা ইমপ্রুভ করেছে বা সিগনিফিকেন্টলি ইমপ্রুভ করে নতুন র্যাঙ্কিং হলে আমরা 5-এর মধ্যে চলে আসবো, বাট ওই র্যাঙ্কিংটাকে আমরা ফলো অন না করি, বিকজ ইট ডাজন্ট সে এনিথিং এনিমোর। ইনফ্যাক্ট ওয়ার্ল্ড ব্যাংক খুব রিসেন্টলি আবার আরেকটা ডিফারেন্ট র্যাঙ্কিং এর মতো একটা চালু করেছে, যেটার নাম হচ্ছে বি রেডি ইন্ডেক্স। আপনারা বরঞ্চ ওটা ফলো করবেন, তাহলে আমার ধারণা যে আমরা একটা ক্লিয়ার পিকচার পাবো, মোর রিসেন্ট পিকচার পাবো। সিপিএসসি রিপোর্টে যে এনার্জির পয়েন্টটা বলা হয়েছে, ইলেকট্রিসিটি, আমিও পার্সোনালি মনে করি যে আমাদের যে মেজর 5টা ইস্যু যদি আমি পিন পয়েন্ট করছি, তার মধ্যে ডেফিনেটলি অ্যাক্সেস টু ইউটিলিটিস, এটা একটা আমাদের ম্যানুফ্যাকচারের জন্য বড় ইস্যু। তো
তো এই ব্যাপারে আমরা এনার্জি মিনিস্ট্রিকে আহ্বান জানিয়েছি, ওনারা মনে হয় খুব দ্রুতই জিনিসটা পাবলিশ করবেন। আমরা বলেছি যে আমাদের আসলে একটা ন্যাশনাল এনার্জি স্ট্র্যাটেজি থাকা দরকার। আমাদের যে কি প্ল্যান, আমরা আসলে আগামী 3 থেকে 5 বছর আমাদের যে গ্যাসের ঘাটতি আছে সেটাকে আমরা কিভাবে সেই ঘাটতিটা থেকে সরে আসবো, সেই ঘাটতিটা কিভাবে আমরা ব্যাকফিল করবো, সেই ব্যাপারে আমাদের সরকারের কি প্ল্যান, এই প্ল্যানটাকে খুব খুব ক্লিয়ার কাট রোডম্যাপ হিসেবে আসলে আমাদের পাবলিশ করা উচিত সরকার হিসেবে। তো আমি আশা করছি যে আমাদের এনার্জি মিনিস্ট্রি আসলে খুব দ্রুত এটা কোনো একটা সময় পাবলিশ করবেন, এবং তাহলে আমাদের ইনভেস্টরদের জন্য আসলে তাদের ইনভেস্টমেন্ট প্ল্যান গুলো করা ইজি হবে। আসলে ইটস নট এ 5 year প্ল্যান, আমাদের 5, 10, 15 বছরের লং টার্ম প্ল্যানটাই আসলে সবাইকে পাবলিশ করা উচিত। আর লাস্ট পয়েন্ট হিসেবে আপনি বললেন আমি ইনভেস্টরদেরকে কি বলবো। দেখেন, আমি এর আগে দেশের বাইরে ছিলাম, আমি আরো অনেকগুলো মার্কেট কভার করতাম। আমি পৃথিবীতে এরকম কোনো মার্কেট পাই নাই, মেবি সিঙ্গাপুর ক্লোজ টু দ্যাট, বা পৃথিবীতে এরকম কোনো মার্কেট আমি কখনো পাই নাই যে মার্কেটে কোনো সমস্যা নেই। আপনি যারা ভিয়েতনামে ব্যবসা করে, আমার ভিয়েতনামে অনেক ক্লায়েন্ট ছিল, যারা ইন্ডিয়াতে বিজনেস করে অনেক ক্লায়েন্ট ছিল ওখানেও, তাদেরকে জিজ্ঞেস করলে তারাও আপনাকে ওই দেশের কি কি সমস্যা এবং ওই দেশে কেন ব্যবসা করা উচিত না এরকম 10টা পয়েন্ট বলতে পারবে। সো এভরি কান্ট্রি কামস অ্যাজ এ প্যাকেজ। প্রত্যেকটা দেশের কিছু সমস্যা আছে, কিছু পজিটিভস আছে, যাদের স্ট্রেংথ যেগুলো আছে সেগুলোকে তারা সবসময় হাইলাইট করার চেষ্টা করে। আমরা তার সাথে এবার যেটা হাইলাইট করার চেষ্টা করছি যে সমস্যাগুলো আমাদের আছে সেইগুলোর সমাধান করার জন্য আমরা সরকার থেকে কি করার চেষ্টা করছি। সো যে 10টা সমস্যার কথা সবাই বলছে, সেই 10টা সমস্যা যদি আজকে সেই 10টা সমস্যাকে আপনি বললেন 21% থেকে তো 0% হয়ে যাবে না ইলেকট্রিসিটি প্রবলেমটা, বা 21% থেকে এটাকে 10-এ নামিয়ে আসার জন্য, 10%-এ নামিয়ে আসার জন্য সরকার কি করছে, আগামী 1-2 বছর সরকার কি করবে, সেই মেসেজটাই আমরা আমাদেরকে দিতে চাই যে আমরা সরকার এবং প্রাইভেট সেক্টর এবং ফুল ইকোসিস্টেম একসাথে কাজ করছি টু ইমপ্রুভ ওভারঅল সিচুয়েশন। অফকোর্স উই অ্যাকনলেজ যে আমাদের কিছু শর্টকামিং আছে, বা সেই শর্টকামিংটাকে ইমপ্রুভ করার জন্য আমরা এখন একসাথে কাজ করছি, সেই মেসেজটা আমরা আমাদেরকে দিতে চাই। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমি কাজী আজিজুল ইসলাম, মিস্টার আশিক, আপনাকে বললাম যে আপনি যে সময় আসলে আপনি জিএসপি ইউরোপ এবং এলডিসি হিসেবে সুবিধা প্রাপ্ত, কিন্তু এখন সেই বিষয়টা উল্টে গেছে। মানে পৃথিবীতে আগে তো জিরো ট্যারিফ বা মিনিমাম ট্যারিফ ছিল। ট্যারিফে এগেন আমি প্রথমে এটা থেকে শুরু করি যে ট্যারিফের সমস্যাটা শুধু বাংলাদেশের না, আর বাংলাদেশের কম্পিটিটিভ অ্যাডভান্টেজ শুধু ট্যারিফ ছিল না, অনেক কিছুই ছিল। কস্ট অ্যাডভান্টেজে আমাদের অনেকগুলা ফ্যাক্টরি, আমরা আসলে ফ্যাক্টরি প্রোডাকশনের ক্ষেত্রে অনেকগুলাতেই আমাদের কস্ট অ্যাডভান্টেজ আছে। সো ট্যারিফটাও একটা অ্যাডভান্টেজ ছিল, আমি এটা আপনার সাথে এগ্রি করি। বাট সেই ট্যারিফের যে নতুন সিচুয়েশনটা তৈরি হয়েছে সেখানে শুধু বাংলাদেশ সাফার করছে না, একসাথে অনেকগুলা দেশ সাফার করছে। তো এই ব্যাপারে তো আমরা খুব পাবলিকলি আসলে প্রধান উপদেষ্টার চিঠিটা পাবলিশ করে দিয়েছি। আমরা কিভাবে আগানোর চেষ্টা করছি এটা পাবলিকলি আমরা আসলে শেয়ার করেছি। এবং ইনফ্যাক্ট আজকে আমাদের যে ইনভেস্টর গ্রুপ ছিলেন, তারা আমাদের কোরিয়ান ইনভেস্টর গ্রুপ আসলে ক্যাটেগরিক্যালি এটা অ্যাপ্রেইজও করেছেন। ওনারা বলেছেন যে দে ওয়ার কোয়াইট ইমপ্রেস যে বাংলাদেশ যে ট্র্যাকটা নিয়েছে এটা খুব কম্প্রিহেন্সিভ তাদের কাছে লেগেছে। তাদের কাছে মনে হয়েছে যে কম্বোডিয়া, ভিয়েতনাম যে রেসপন্সটা করেছিল ওটা একটু হেস্টি ছিল, এবং খুব দ্রুত রেসপন্স করার কারণে ওদের চিঠিটা কিন্তু কন্টেন্ট হচ্ছে খালি ওনারা কিছু ট্যারিফে ড্রপ করবেন, এছাড়া কিন্তু ওরকম কন্টেন্ট নাই। বাট আপনি যদি কম্বোডিয়ার চিঠিটার সাথে বাংলাদেশের চিঠিটা মার্ক টু মার্ক চিন্তা করেন, তাহলে আপনি দেখবেন যে আমরা কিন্তু একটা মাল্টিপ্রোন অ্যাপ্রোচে গিয়েছি, যেখানে আমরা বলছি আমরা কিছু ট্রেড ব্যারিয়ার কমানোর চেষ্টা করবো, আমরা কিছু ট্রেড ডেফিসিট কমানোর চেষ্টা করবো, একই সাথে আমরা ট্যারিফে কিছু সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো। তো আমাদের সাথে ইউএস এম্বাসির খুব ক্লোজ যোগাযোগ আছে। আমি বলবো যে আমরা চেষ্টা করে যাচ্ছি, এবং আমাদের ইনভেস্টররা এখন যখন আসবেন তার কাছে আমার মেসেজটা এক্স্যাক্টলি দ্যাট, ইটস এ ভেরি ফ্লুইড সিচুয়েশন অ্যাজ ইউ নো। প্রতিদিনই নতুন একটা কোনো আপডেট হচ্ছে। গতকালকে একবার আপনার S&P 20 পয়েন্ট নেমে আবার 20 পয়েন্ট উঠে গেছে একটা টুইটের কারণে। সো এরকম অনেক কিছুই হচ্ছে। সো ওনারাও জানেন যে ঠিক যেভাবে বাকি সব দেশ এটাকে হ্যান্ডেল করার চেষ্টা করছে, আমরাও হ্যান্ডেল করার চেষ্টা করছি। আমরা ঠিকভাবে করার চেষ্টা করছি কিনা এটা আমাদেরকে ডেমনস্ট্রেট করতে হবে। সেটা এখন পর্যন্ত আমাদের আজকে ইনভেস্টরদের সাথে কথা বলে মনে হয়েছে যে ওনারা মনে করছেন যে আমরা রাইট ট্র্যাকে আছি। আমার নাম ইমদাদ, আমি দৈনিক আমার দেশ পত্রিকার রিপোর্টার। আমার একটা প্রশ্ন, আপনি এখানে বলেছেন যে এনডিবি $300 মিলিয়ন ইনভেস্টমেন্ট করেছে এবং তারা প্রাইভেট সেক্টরে ইনভেস্ট করতে চাচ্ছে। তো আমাদের যারা উন্নয়ন সহযোগী আছেন তারা অধিকাংশই হলো যে সুদের হার বাড়িয়েছেন। আপনাদের সাথে তাদের দিয়ে বলা না যে এই সামিট থেকে আমরা $10 বিলিয়ন ইনভেস্টমেন্ট পেলাম এবং এখান থেকে এত, এই ন্যারেটিভটা আমরা ড্র করার চেষ্টা করলে করতে পারি, বাট আসলে আমাদের করার কোনো ইচ্ছা নেই। আমি জেনুইনলি বিশ্বাস করি যে একটা সামিটে এসে কেউ ডিসিশন নেয় না সে কালকে ইনভেস্ট করবে, সে একটা জার্নির ভিতর দিয়ে যায়। তো সেই জার্নিতে আমাদের আসলে এই সামিটের উদ্দেশ্যটা হচ্ছে যে বাংলাদেশ সম্বন্ধে তাদের যে নেগেটিভ একটা ভিউ তৈরি হয়েছে
অনেক পাস্টের আমাদের পাস্ট হিস্ট্রির কারণে সেই ভিউটাকে ভেঙে দেওয়া এবং এই বাংলাদেশ যে একটা নিউ বাংলাদেশ সেই আন্ডারস্ট্যান্ডিংটা তাদের মধ্যে ইনস্টিল করা। তো আমি কোনো ফাইনাইট নাম্বার আপনাকে বলতে পারবো না। আর দ্বিতীয়ত আপনার প্রশ্ন ছিল চট্টগ্রামের বাইরে আর কিছু হবে কিনা। আমরা যে 5টা ইকোনমিক জোন নিয়ে কভার করার কথা বলছিলাম বা 10টা, প্রথম 5টা সেগুলো কিন্তু সবগুলো চট্টগ্রামে না। আমাদের কোইন্সিডেন্টালি মিরসরাইয়ে একটা ইকোনমিক জোন আছে অনেক বড়, এবং চাইনিজ যে ইকোনমিক জোন সেটাও আনোয়ারাতে, এই কারণে চট্টগ্রামের কথা বারে বারে উঠে আসে। চাইনিজরা কিন্তু অলরেডি আমাদেরকে একটা সেকেন্ড ইকোনমিক জোন করার কথা বলেছেন, সেটা আমরা মংলায় করছি। আপনি হয়তো এটার কথা শুনেছেন যে ওটা নিয়ে আমরা অলরেডি অ্যাসেসমেন্ট করছি। সো ওটা যথেষ্ট অ্যাডভান্স স্টেজে আছে এবং প্রিন্সিপালি আমার মনে হয় সরকারের মধ্যে যথেষ্ট ধরনের সাপোর্ট আছে ওটার ব্যাপারে। সো হয়তো ওই ব্যাপারে আপনারা সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট দেখতে পাবেন। তো আমাদের কখনোই চিটাগংকে ফোকাস করে কোনো কিছু করার ইচ্ছা নাই। ইনফ্যাক্ট আমরা এখন ইকোনমিক জোন সিলেকশন প্রসেসের জন্য একটা কাজ করছি জাইকার সাথে। সেখানে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে ইকোনমিক জোন যখন কাউকে ঘোষণা করা হবে তখন যাতে শুধুমাত্র ওই ইকোনমিক জোনটাকে অ্যাসেস করেই ঘোষণা না করা হয়, বাকি সবগুলো ইকোনমিক জোনের সাথে তার রিলেশনশিপ কি হবে এবং ওভারঅল দেশের এমপ্লয়মেন্ট স্ট্রাকচারে আসলে এই জায়গায় ইকোনমিক জোনটা দরকার নাকি অন্য কোনো জিওগ্রাফিক লোকেশনে দরকার, যেখানে আমাদের যে ওয়ার্কফোর্স সেটার অ্যালোকেশন আসলে অন্য জায়গায় আছে, সেটার উপর বেস করে যাতে করা হয়। আগে কিন্তু ইকোনমিক জোন জাস্ট মাশরুমের মতো অনেকগুলো ঘোষণা দেওয়া হয়েছে, এই লেভেলে ডিপ এক্সারসাইজ না করে এবং ওভারঅল একটা পিকচার ড্র না করে। তো সেইখান থেকে আমরা সরে আসার চেষ্টা করছি। আমরা চেষ্টা করছি যে এই একটু স্প্রেড করে আসলে বাংলাদেশে যাতে ইকোনমিক ডেভেলপমেন্ট হয়, একটা সেন্ট্রালাইজড জায়গায় না হয়। আমরা একটা নারী সংবাদ দেখতে প্রশ্ন করব, তারপর নারীদের মধ্যে কেউ আছে? আসসালামু আলাইকুম। মেহরাব সুমন, দুইটা প্রশ্ন হবে, এটার পরে আর দুটো প্রশ্ন। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন থেকে বলছিলাম। আমার কোশ্চেন হচ্ছে, ভাই একটা কোশ্চেন সিমিলারিটি করে ফেলছে। আমি এখন যেটা বলতে চাই যে আমাদের বিনিয়োগ আর হচ্ছে আপনার যে গ্যাস যেহেতু দক্ষিণবঙ্গের চাইনিজ একটা ডেভেলপমেন্ট আছে কিন্তু ওইখানে গ্যাস নাই এবং যাতায়াতের কিছু সমস্যা আছে, তা সেক্ষেত্রে আপনাদের সমন্বয়ের কোনো অভাব আছে কিনা যে ওইখানে বিনিয়োগ করতে চেয়েও তারা ওইখান থেকে ফিরে আসে, বিশেষ করে দক্ষিণাঞ্চল থেকে গিয়ে গ্যাসের যে সমস্যাটা, যে গ্যাস নাই, তারপর ইলেকট্রিসিটি আপনার যে প্রবলেম, তা আপনাদের সঙ্গে যে আদার্স যে মন্ত্রণালয় তাদের সাথে সমন্বয়ের কি কোনো অভাব আছে কিনা, যে কেন এখান থেকে বিনিয়োগ হচ্ছে না দক্ষিণাঞ্চলের দিকে? আপনার প্রশ্নটাকে আমি একটু রিফ্রেশ করি। মেবি আসলে প্রশ্নটা হচ্ছে যে কোনো অভাব ছিল কিনা, অভাব আছে কিনা, সেটা আমি আনসার নো, এখন কোনো অভাব নাই আমাদের। আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে ইকোনমিক জোনগুলো যখন সিলেক্ট করা হয় অরিজিনালি, আমি আগের কথা বলছি যে ইকোনমিক জোন যখন সিলেকশন প্রসেস আগে যেটা ছিল, সেখানে ইকোনমিক জোন সিলেক্ট করতে আসলে ইকোনমিক জোন অথরিটি নিজেই। কিন্তু সিলেক্ট করার আগে যেটা করা উচিত ছিল আমি মনে করি সেটা হচ্ছে যে ইকোনমিক জোনের প্রত্যেকটা মন্ত্রণালয়ে গিয়ে জিজ্ঞেস করা উচিত ছিল যে আমি যদি এখানে ইকোনমিক জোন ঘোষণা করি তাহলে আপনি গ্যাস দিতে পারবেন কিনা, আপনি পানি দিতে পারবেন কিনা, আপনি কমিট করেন যে আপনি আমাকে 3 বছরের মধ্যে পানি দিতে পারবেন, তাহলেই খালি আমি এই জায়গায় ইকোনমিক জোন ঘোষণা করবো। ইউনিল্যাটারালি যখন ইকোনমিক জোন অথরিটি ইকোনমিক জোন ঘোষণা করে ফেলে তখন কিন্তু তার ওই বাইংটা সরকারের ভিতর থাকে না, ওই কমিটমেন্টটা থাকে না। সরকারের ভিতরে কোঅর্ডিনেশনের যে অভাবটা ছিল সেটা আমরা এখন, আমি পার্সোনালি ফিল করি এটা অনেকটা কমে এসেছে। আমরা এখন এই কারণেই এনার্জি মিনিস্ট্রির সাথে খুব কাছাকাছি হয়ে কাজ করছি। আমরা যে 100 থেকে কমিয়ে 5টাতে যখন নিয়ে এসেছিলাম তখন আমরা কিন্তু এই প্রত্যেকটা সংস্থার সাথে স্পেসিফিক্যালি কথা বলে তাদের কমিটমেন্ট নিয়েই 5টাকে বলেছি যে এই 5টার উপর আমরা ফোকাস করবো। সো আমি মনে করি যে ভবিষ্যতে এই জিনিসটা ইমপ্রুভ করার অনেক সুযোগ আছে, এই জায়গায় আরো অনেক বেটার কোঅর্ডিনেশনের সুযোগ আছে। বাট এটা আমি পার্সোনালি ফিল করি যে এই মুহূর্তে আমাদের কোঅর্ডিনেশন অনেক বেটার আগে থেকে। আমি জহির রেহান, রিপোর্টার বিজনেস স্ট্যান্ডার্ড। গতকালকে এবং আজকে বিদেশি বিনিয়োগকারীরা অর্থনৈতিক অঞ্চল এবং এক্সপোর্ট প্রসেসিং জোন ভিজিট করেছে। আসলে তারা আপনাদের কাছে ক্যাটাগরিতে ইনভেস্টররা কোয়েশ্চেন করছেন না। এখন প্রথমটা হচ্ছে যে আসলে বাংলাদেশে যদি তারা ব্যবসা করতে চান তাহলে সরকার ওনাদেরকে কি ধরনের সুবিধা দিতে পারেন। শুধু সুবিধা বলতে আমি ফিসকাল আর নন ফিসকাল সুবিধার কথা বলছি না, বাট আমি বলছি যে বাংলাদেশে যদি ওনারা ল্যান্ড করতে চান ইউজুয়ালি যেটা হয় যে অনেক রেড টেপ পার হতে হয়। তো এই রেড টেপ গুলো পার হওয়ার ব্যাপার করুক এবং ওভার টাইম ওনাদের ডিউ ডিলিজেন্সটা যাতে হয়ে যায় বাংলাদেশের ব্যাপারে, যাতে এটাকে নিয়ে ওনারা ফেরত গিয়ে একটা ফুল 360 ডিগ্রি ভিউ নিয়ে ফেরত যেতে পারেন এবং হোপফুলি ওনারা যদি একটা ভালো ভিউ নিয়ে ফেরত যান তাহলে ওনারা আমাদের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবে। আচ্ছা, আমি মনির যোগান্তর কাজ করছি। একেবারে সুনির্দিষ্ট একটা প্রশ্ন, এ পর্যন্ত ইন্ডিয়ান কোন কোম্পানি আসছে কিনা বাংলাদেশে? জি, ইন্ডিয়ান কোম্পানি এসেছে। নাম যদি বলেন। আজকেও গেছে।
বেশ কয়েকটা ইন্ডিয়ান কোম্পানি এসেছে, না আসার কোনো কারণ নেই তো। মানে আপনার কেন মনে হচ্ছে ইন্ডিয়ান কোম্পানিরা বাংলাদেশে আসবে? আশিক ভাই, আমি শাকিলা করিম, RTVতে কাজ করি। শুরুতে আপনাকে একটু অভিনন্দন জানাতে চাই। গতকালকে আমরা আপনার একটি সংবাদ শুনেছি, আপনি প্রতিমন্ত্রী মর্যাদা পেয়েছেন, এটা জন্য আপনাকে কংগ্রাচুলেশন। আমার প্রশ্নটা হচ্ছে, গত 3.5 বছর ধরে আপনি বলছিলেন যে চায়না একটা কোম্পানি ঘুরছে, লাইসেন্স কেন পাচ্ছে না? আসলে তারা কি ধরনের কোম্পানি যে লাইসেন্স পাচ্ছে না, কেন পাচ্ছে না? আসলে জটিলতাটা আসলে কোথায়? তারা কেন লাইসেন্স পাচ্ছে না, এই প্রশ্নটার উত্তর আপনাকে আমি মেবি সপ্তাহখানেকের মধ্যে দিতে পারবো। কারণ এটা আমরা আজকে জানতে পারলাম যে ওনারা 3.5 বছর ধরে ঘুরেছেন লাইসেন্স পাওয়ার জন্য। আপনারা দেখেছেন যে আমরা কোরিয়ান ইপিজেডের একটা প্রবলেম রিজলভ করার চেষ্টা করছি। আমাদের আজকে টেক হচ্ছে যে আমাদের, এবং যার কথা বলছি সেই ভদ্রমহিলা, উনি আবার হংকং এ খুব ইনফ্লুয়েন্সিয়াল ক্যারেক্টার। মানে আমাদেরকে আসলে সবসময় এভাবেই কিন্তু ইনভেস্টমেন্ট মুভ করে বা বিজনেস কমিউনিটি মুভ করে। প্রত্যেকটা বিজনেস কমিউনিটির কিছু ইনফ্লুয়েন্সিয়াল ইন্ডিভিজুয়াল থাকে, ক্যারেক্টার থাকে, ঠিক যেভাবে বাংলাদেশেও আছে। বাংলাদেশেও আপনারা যদি একদম স্বনামধন্য ব্যবসায়ীদের নাম বলেন, আপনারা আমি শিওর যে সার্ভে করলে একই নাম বারবার উঠে আসবে, হ্যাঁ, 5-10টা নাম। ওনাদেরকে যদি আমরা ভালো এক্সপিরিয়েন্স দিতে পারি, আমি যদি হংকং বেসড একটা এরকম ইনফ্লুয়েন্সিয়াল ব্যবসায়ীকে একটা ভালো এক্সপিরিয়েন্স বাংলাদেশে দিতে পারি, উনি হংকং এ গিয়ে আরো ইজিলি 10টা ব্যবসাকে নিয়ে আসতে পারবেন। সো এই ভদ্রমহিলাকে আমার পার্সোনাল টেক হচ্ছে যে উনি, শি অ্যাকচুয়ালি ইজ ওয়ান অফ দোজ। সো আমরা ঠিক কোরিয়ান ইপিজেডকে যেভাবে সলভ করার চেষ্টা করেছি, আমরা এরকম আরেকটা টিম বিল্ড করে, একটা ক্রস ফাংশনাল এবং ক্রস মিনিস্টেরিয়াল টিম করে আমরা খুব শর্টলি এই প্রবলেমটা রিজলভ করার চেষ্টা করবো। ওনার কি কি ইস্যু, চ্যালেঞ্জ উনি ফেস করছেন সেগুলো রিজলভ করার চেষ্টা করবো। সো উনি যে কোম্পানিকে রিপ্রেজেন্ট করেন, তারা ওয়ার্ল্ডের লার্জেস্ট হেডওয়্যার ম্যানুফ্যাকচারার, যে হার্ড হ্যাট যেটাকে আমরা বলি, কনস্ট্রাকশন কোম্পানি, সেটা ওয়ার্ল্ডের লার্জেস্ট ম্যানুফ্যাকচারার তারা। সো ওনারা যদি একটা বাংলাদেশে 2-4টা ভালো ফ্যাক্টরি করেন, তাহলে আসলে আমাদের, এগেন আই গো ব্যাক টু জব ক্রিয়েশন, দ্যাট উইল মেক এ বিগ ডিফারেন্স। সো আমাকে একটু সময় দেন, বাট আমি আশা করছি যে কোরিয়ান এপিসোডের মতো আমরা আরেকটা স্টোরি তৈরি করতে পারবো। ধন্যবাদ। আলী ইব্রাহিম, প্লিজ। জি, ধন্যবাদ। আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি বলছিলেন যে বিনিয়োগকারীরা নানা চ্যালেঞ্জের কথা বছরের জন্য সে 20টা অ্যাকশন আইটেম আমরা রিজলভ করার চেষ্টা করবো। আর আপনার লাস্ট কোয়েশ্চেনটা আমি মিস করে গেছি। এফডিআই হিট ম্যাপ নামে আমরা একটা জিনিস পাবলিশ করেছি প্রায় মাস দেড়েক আগে। টেক্সটাইল, ফর এক্সাম্পল লেদার গুডস। So I hope that bid office is not seen anymore as a post office, instead a problem-solving unit. That's the first starting point. At least they're coming not to just take a registration approval, but actually to get some things done. It's great to see some of the sectors that you picked up were also the sectors that we have been focused on anyway. I think the FDI heat map that we published were very overlapping to what these points are. And also thank you for picking up sectors where there are constraints where public sector or the government can actually intervene and improve the overall situation. So these are the right types of reports or feedback that we would expect from the likes of you, so that we can actually get things done. A lot of things resonated with me. The likes, there were talks about digitizing the customs system, which with the help of World Bank we've just done some of it with National Single Window, Authorized Economic Operator. Some things are moving in the right direction. I'll pick up housing because my father-in-law is sitting there. So this one I genuinely believe is one of the most important pieces that we also need to resolve, not only for the classic housing problem, but I happen to run Economic Zone Authority, and even for Economic Zone Authorities, we've planned for the industrial piece. We've never planned for residency for our workforce and the overall ecosystem. So something needs to be done, and I'm really hoping that some of these recommendations can be executed. We actually solve those problems. And at the end of the day, the last point I would mention is what I really like about this report is it talked about jobs, the number of jobs created. Say this again, I don't think we need to look at the dollar value anymore in this country. The only thing we really need to look at is jobs, jobs, jobs. Whatever we do, how many jobs we create in next